ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং এই যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো যে একটা স্বৈরাচারী এবং এর ফলেই যে পুরো প্রবলেমটা হচ্ছে, সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। বলতে দ্বিধা নেই যে এটাকে রাজনীতির কেন্দ্রীয় বিষয়ে পরিণত করাটাই আমাদের মুখ্য লড়াই ছিল, এবং সেটা জনগণের মধ্যে, রাজপথে, টেলিভিশনে, টক সর্বত মহলেই আমরা সেটা চেষ্টা করেছি। আমাদের প্রধান তিনটা ফোকাস ছিল বাংলাদেশের জায়গাতে। একটা হচ্ছে ক্ষমতা কাঠামোর প্রথম, মানে রাজনৈতিক দিক থেকে, যে বাংলাদেশে আর্টিকেল 70 বদল ঘটাতে হবে, বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আসতে হবে, এবং যে সমস্ত সাংবিধানিক বডিগুলো আছে ইনক্লুডিং জুডিশিয়ারি, তো জুডিশিয়ারিকে একদিকে সেপারেশন করা, অন্য সাংবিধানিক পদগুলোতে এমনভাবে নিয়োগের বিধান করা যাতে করে এটা সরকারি দলের হাতে না থাকে পুরোপুরি। চারটা বিষয়কে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম। মানে জুডিশিয়ারিকে যদি আমি এখন আলাদা করি, আমরা ইন দি প্রসেস, মানে রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় এক একটা জায়গায় এক একটা এমফাসিসের জায়গায় এসছে। যেমন ধরেন, বাংলাদেশের লোয়ার হাউসে মানে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি যদি চালু হয়, তাহলে ওই অর্থে আপার হাউসের প্রয়োজনীয়তাটা থাকে না। মানে ওইটা একটা কেন করা হচ্ছে, মানে যদি ফেডারেল সিস্টেম হতো তাহলে একটা আপার হাউসের দরকার হতো। যেহেতু ইউনিটারি সিস্টেম বাংলাদেশে, আপার হাউসের এক ধরনের সম্পর্ক সাধারণত করা হয় যে সমস্ত জায়গায় একটা ফেডারেল সিস্টেম করা হয়েছে। তাহলে ফেডারেল সিস্টেম যদি বাংলাদেশে, ওইটা আমাদের একটা এক সময় আমরা একটা দাবি হিসেবে সামনে এনেছিলাম যে বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে আরো বিকেন্দ্রীকরণের জন্য প্রাদেশিক ব্যবস্থাকেও বিবেচনা করা যেতে পারে। যদি সেটা হয় তখন আপার হাউসের প্রশ্ন আছে, কিন্তু তার আগে যদি মানে লোয়ার হাউসের সংখ্যানুপাতিক হয়, সেক্ষেত্রে ইউনিটারি সিস্টেম যতক্ষণ বহাল আছে ততক্ষণ আপার হাউসের প্রয়োজনীয়তাটা নেই। কিন্তু মোটামুটিভাবে আমরা যেটা বুঝতে পেরেছি যে লোয়ার হাউসের সংখ্যানুপাতিক পদ্ধতিতে যাওয়ার ব্যাপারটা এখনো আরো অনেক তীব্র সংগ্রামের ব্যাপার, এবং সেই সংগ্রামে আমাদের বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির সমর্থক, এবং আমরা মনে করি না যে ওয়েস্টমিনিস্টারের এই ইংল্যান্ডীয় ফর্ম এটা আসলে একমাত্র মডেল। এর মানে বরং সংখ্যানুপাতিক ব্যবস্থাই আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে আছে, যেহেতু অনেক বেশি দেশে এটা কার্যকর আছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু লোয়ার হাউস পিআর নিয়ে ঐক্যমত হয়নি, কিংবা সেটা না হওয়ার সম্ভাবনা জায়গা আছে, তখনই কেবলমাত্র আমরা আপার হাউস এবং প্রদেশ নিয়েও কোনো ঐকমত্য হচ্ছে না, সেই ক্ষেত্রে আপার হাউসকে প্রস্তাব হিসেবে আমরা গ্রহণ করেছি। আপার হাউস এবং অবশ্যই ভাবে পিআর, যদি আপার হাউস পিআর না করা হয় তাহলে আপার হাউস করাটা সেফ, কতগুলো টাকা অপচয় ছাড়া কিছু না, কিছু লোককে প্রোভাইড করা ছাড়া আর কোনো কার্যকারিতা নেই। তাহলে দুটো শর্তের জায়গায়, একদিকে হচ্ছে লোয়ার হাউস পিআর হচ্ছে না, অন্যদিকে প্রাদেশিক ব্যবস্থা হচ্ছে না। এই দুটো না হওয়ার শর্তে ইউনিটারি সিস্টেমের মধ্যে আমরা আপার হাউস উইথ পিআর এবং উইথ সার্টেন ক্ষমতার ভারসাম্য, না হলে এটার আসলে কোনো প্রয়োজনীয়তাই থাকে না। এখন ধরুন আপার হাউস যদি ডিরেক্ট ইলেকশনে চলে যায়, যেতেই পারে, প্রতি 3টা আসনে একজন করে ক্যান্ডিডেট, মানে লাইক সিনেট ইলেকশনের মতো হবে, তো ওইটা তো সিনেটের চেহারা নেবে। তখন আবার আপার হাউসকে লোয়ার হাউসের চাইতে ক্ষমতা সম্পন্ন করতে হবে। আপার হাউসের বিল লোয়ার হাউস লোয়ার হাউসের বিল আপার হাউস বাতিল করে দিতে পারে, সেই জায়গায় নিতে হবে। ফলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সিনেটের মতো ক্ষমতার ভারসাম্য দাঁড়াচ্ছে ডিরেক্ট ইলেকশনে গেলে। আপাতত সে বিষয়ে কোনো ঐকমত্যের জায়গা নেই, কারণ ওইটা আরো বড় ধরনের স্ট্রাকচারাল চেঞ্জেস আমাদের ক্ষমতা কাঠামো। সেইটার জায়গা থেকে যদি আমরা সরে আসি, তাহলে একটাই রাস্তা দাঁড়ায়। আমাদের এখানে লোয়ার হাউসের পিআর আপাতত মানে আলোচ্য সূচি থেকেই বাইরে আছে, দাবিতে আছে অনেক দলেরই, কিন্তু আলোচ্য সূচি থেকে বাইরে আছে ইভেন কনসেনসাস কমিশনে। প্রাদেশিক ব্যবস্থা আলোচ্য সূচি থেকে বাইরে আছে, দাবি আছে অনেক দলেরই ইনক্লুডিং আমাদের। তাহলে থাকে হচ্ছে লোয়ার হাউস ইলেকশন, এবং সেইখানে যেহেতু ওই যে কি যেন ফার্স্ট পোস্ট ওই পদ্ধতিতে, কাজে আপার হাউসে আমরা কয়েকটি পরিষ্কার অবস্থান চাইছি। 1 নম্বর হচ্ছে আপার হাউস ইলেকশন হবে, সেটা অলরেডি একটা ঐকমত্য হয়েছে। 100 আসন হবে, সেটার ব্যাপারে ঐকমত্য হয়েছে। কিন্তু পিআর পদ্ধতিতে হবে কিনা, অর্থাৎ লোয়ার হাউসের ইলেকশনের মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে
ওইখানে আসন বিন্যাস হবে কিনা সে বিষয়ে ঐকমত্য হয়নি, কিন্তু আমরা পরিষ্কার করে মনে করি যদি পিয়ার না হয় তাহলে আপার হাউস একটা শোভাবর্ধনকারী প্রতিষ্ঠান ছাড়া কিছুই না। আর একই সাথে ওখানে ক্ষমতার ভারসাম্যের প্রসঙ্গটিও খুব গুরুত্বপূর্ণ। কি কি ধরনের ক্ষমতার জায়গা আপার হাউসের কাছে থাকবে, এবং মূলত তখন প্রশ্নটা দাঁড়িয়ে যায় লোয়ার হাউসের চেকস এন্ড ব্যালেন্স। লোয়ার হাউস কতটা চেকস এন্ড ব্যালেন্সের মধ্যে থাকবে আপার হাউসের দ্বারা। এর সাথে যুক্ত করি যে একটা প্রশ্ন খুব জরুরি প্রসঙ্গ, যেটা আমাদের দলের ভেতরেও আজকের বর্ধিত সভায় উঠেছে, যে আপার হাউসের ব্যাপারটা যদি শুধুমাত্র পার্টির নমিনেশনে থাকে, ইভেন লোয়ার হাউসের ইলেকশনের পরে, তাহলে এর সাথে জনগণের কোনো কানেকশন তৈরি হয় না। মানে জনগণ ডাইরেক্টলি কোনো কানেক্টেড জানে না, কে কাকে নিয়োগ দিচ্ছে সেটার ব্যাপারে জনগণের কাছে কোনো জবাবদিহিতার প্রশ্ন নেই, সম্পূর্ণ এটা পার্টির হাতে এখতিয়ারে পরিণত হয়। সেই ক্ষেত্রে এই দাবিটা অবশ্য কনসেনসাস কমিশনের মিটিংয়েও উঠেছে যে আপার হাউস কারা প্রতিনিধিত্ব করবে সেটা লোয়ার হাউস ইলেকশনের আগেই ডিক্লারেশন করতে হবে। আপার হাউস নমিনিদের নাম লোয়ার হাউস ইলেকশনে থাকতে হবে, তাহলে অনেক ক্ষেত্রে মানে জনগণের কাছে অন্তত পক্ষে তারা যে লোয়ার হাউস ইলেকশনের মাধ্যমে এমনকি আপার হাউস গঠন করছেন সেটা জনগণ গঠন করা হচ্ছে এবং সেটা তারা জানছেন তারা কাদেরকে নির্বাচিত করছেন। সুতরাং আপার হাউস গঠনের মানে বিষয়টা জনগণের সাথে সরাসরি কানেক্ট করার জন্য লোয়ার হাউস ইলেকশনের আগে একদিকে যেমন লোয়ার হাউসের প্রতিনিধিরা সরাসরি ইলেকশন করবেন, অন্যদিকে আপার হাউস নমিনিদের নামের তালিকা সেখানে থাকতে হবে। তাহলে দাঁড়ালো একটা হচ্ছে পিআর, একটা হচ্ছে নমিনিদের তালিকা ইলেকশনের আগে প্রকাশ করা, এবং আর 3 নম্বর হচ্ছে ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার ভারসাম্য সম্পর্কে খুব ডিটেইল ওয়ার্ক আগে করা হয়নি। এই ক্ষেত্রে কিছু প্রস্তাবনা আছে কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে, অর্থাৎ সেখানে সংবিধান সংস্কার কমিশন এবং অন্যান্য কমিশনের কিছু প্রস্তাব আছে। নাগরিক কোয়ালিশন অনেকগুলো বেশ বড় এক্সারসাইজ করেছে এবং তাদেরটা ইতিমধ্যে কনসেনসাস কমিশনের প্রস্তাবের মধ্যে অ্যাটলিস্ট যুক্ত করা আছে, সেখান থেকে আমরা তুলতে পারি এবং সেই আলোচনাটা আগামী কয়েকদিনে প্রধান আলোচনা হিসেবে সামনে থাকবে। আমাদের একটা গুরুত্বপূর্ণ কনসার্ন ছিল যে সাংবিধানিক পদগুলোতে, এবং আমরা এখন আরো মোর ফিক্স করে এনেছি যে 5টা অন্তত সাংবিধানিক পদে নিয়োগ সাংবিধানিক কমিশন গঠনের মাধ্যমে, সাংবিধানিক কমিশনের মাধ্যমে দিতে হবে। সেটা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেলের পদ এবং মানবাধিকার কমিশন। সবকিছু এটার মধ্যে না এনে অন্তত পক্ষে 5টা যদি আমরা নিয়োগের কর্তা হিসেবে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে পারি, যেভাবে আসলে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেটা মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠানের প্যারালাল কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে উপরে এরকম একটি সুপ্রা প্রতিষ্ঠান, যেটা আসলে এফেক্টিভলি প্রধানমন্ত্রীর পদকে অনেকাংশে খাটো করে ফেলে, এই আলোচনাটা উঠেছে। ওই কাঠামোটা যদি আমরা বাদ রেখে শুধুমাত্র এটাকে একটা নিয়োগ কাঠামো হিসেবে দেখি, যে প্রধানমন্ত্রী এই 5টি পদে নিয়োগের ক্ষেত্রে তাকে অবশ্যই এককভাবে আর নিয়োগ জায়গায় তিনি থাকছেন না, তিনি এই 3 সদস্যের 3টি প্রতিষ্ঠান, সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগ, 3টি প্রতিষ্ঠান কমিটি, আমি আসতেছি, এই 3টা প্রতিষ্ঠানের প্রস্তাব, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন বলা চলে যে সরি টু সে মানে 2015-16 সাল থেকে এই বিষয়ে একমাত্র আমি কাউকে বলতে শুনিনি কথা, আমরা এই কথা বারবার বলার চেষ্টা করেছি যে সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ, এবং সেক্ষেত্রে 3টার প্রতিনিধিত্বের কথাই আমরা বলেছিলাম। এই ক্ষেত্রে বিএনপির সাথে যখন আমরা যুগপৎ আন্দোলন করি, 31 দফা প্রণয়ন শুরু হয়, সেখানে বিএনপি অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে কতগুলো প্রশ্নে আর মীমাংসা হয়নি বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিছু পার্থক্য সহ 31 দফা প্রকাশ করা হবে, অর্থাৎ বিএনপির 31 দফা এবং গণতন্ত্র মঞ্চের 31 দফা একই রকম হবে না, কয়েকটা পার্থক্য থাকবে। ফলে নেগোসিয়েশনে যে কয়েকটা বিষয় আসলে পরবর্তীতে ওগুলো টেকেনি, কিন্তু এইটা একটা নেগোসিয়েশনে অ্যাডভান্স করেছিল যে অন্তত 2টি প্রতিষ্ঠান সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে, বাকিগুলোকে ভেটিং এর মাধ্যমে, অর্থাৎ পার্লামেন্টারি কমিটি যেটা গঠিত হবে, পার্লামেন্টারি কমিটির ভেটিং লাগবে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে। বিএনপির 31 দফায় কিন্তু এই প্রস্তাব আছে। পার্লামেন্টারি কমিটির ভেটিং এর একটা এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে আপার হাউস থেকে একভাবে ভেটিং নেওয়া।
আমাদের প্রস্তাব এখনো ওই জায়গায় দাঁড়িয়ে আছে যে না, আমাদের একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমেই আমরা নিয়োগ দিব। তবে দুটো বিষয় পরিষ্কার, মানে আমরা সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগে এখনো পর্যন্ত আমাদের অবস্থান পরিষ্কার, এটার জন্য আমরা আমাদের যতটুকু লড়াই করা চালিয়ে যাব। দ্বিতীয় বিষয় হচ্ছে আপার হাউস, আমি বলেছি যে কোন পরিপ্রেক্ষিতে আমরা এটাকে এখন বিকল্প হিসেবে ভাবছি, যেহেতু আদারগুলো কোনো এজেন্ডা হিসেবে আর নাই। সুতরাং আপার হাউসের তিনটা শর্ত আমরা একটা বলছি। নাম্বার 1, সেখানে পিআর হতে হবে। নাম্বার 2, সেখানে অবশ্যই তাদের নমিনিদের নাম ইলেকশনের আগে থাকতে হবে। এবং 3, একটা সিগনিফিক্যান্ট পাওয়ার ব্যালেন্স কিংবা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে। শেষ কথা বলি, একটা প্রশ্ন যেটা অনেকের কাছে ছিল, মানে সিন্স ইউ আর নট হিয়ার, একটা তো চাইলে তো হবে না। আপনি সংবিধান সংশোধনের ক্ষেত্রে যদি লোয়ার হাউসের 2/3 মেজরিটি চান, আপার হাউসের 2/3 মেজরিটি চান, কিন্তু ওখানে আবার আপনি পিআর দিয়ে রাখবেন, তাহলে এটা প্র্যাকটিক্যালি পসিবল হবে না। মানে সবাইকে নিয়ে সব সমস্ত সংবিধান, তাহলে পাওয়ার মেজরিটি পার্টির আসলে রোল কোনো জায়গায় থাকবে না। মেজরিটি পার্টির যে মিনিমাম ফাংশনিং অথরিটি, সেটা তো থাকতে হবে। এখন এই ক্ষেত্রে আপনি মানে দুটো প্রস্তাব আছে, 50% নিয়ে আসা, থ্রেশহোল্ডকে উপরের দিকে উঠানো, যাতে করে থ্রেশহোল্ড উপরের দিকে উঠালে নিচের পার্টিগুলো, ছোট দলগুলো তাদের আর প্রতিনিধিত্ব হারিয়ে ফেলবে। থ্রেশহোল্ড যত উপরের দিকে উঠাবেন মাত্র মানে 1%। হ্যাঁ, আমরা বলছি একটা ব্যবস্থা করতে হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। আপনি যদি এইভাবে এই জায়গায় রাখেন যে দুইটাতেই 2/3 মেজরিটি, বাস্তবতা আপনি সংবিধান সংশোধন মেজরিটি পার্টি বিরোধী দলের সাথে আপোষ করা ছাড়া আপনি সংবিধান সংশোধনকে অসম্ভব করে তুলছেন। সেইটা আসলে কোনো রাজনৈতিক শক্তি মানে এই মুহূর্তে ফাংশনিং জায়গায় এটা নাও মানতে পারে। আমরা এই বিষয়ে এটা একটা প্রবলেম হিসেবে আলোচনা শেষ করি। বুঝতে পারছি আপনি আপনার কথা বললেন, মানে এটাকে একটা প্রবলেম হিসেবে আমরা নিচ্ছি। আমরা এটা প্রবলেম হিসেবে এটাকে নিয়েছি, এটা যখন আমরা কনসেনসাস কমিশনের সাথে মিটিং করেছি এবং আমরা আমাদের সাজেশন জানাবো বলেছি। আমরা নিজেরা আলোচনা করছি এই প্রশ্নগুলো। আমাদের আসলে কয়েকটা আলোচিত বিষয়ের যে অমীমাংসিত জায়গা, সেটা আমরা আমাদের দলে আবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করছি যে আমরা কি সিদ্ধান্ত নিব। এই মুহূর্তে এই ব্যাপারে আমি পুরো সিদ্ধান্তটা দিতে পারছি না। তবে এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা মানে একটা মেজরিটি পার্টির ফাংশনিং এর ক্ষেত্রে আমরা যদি সব হাত পা বেঁধে রাখি, তাহলে তার পক্ষে আসলে একটা যুক্তি আসছে সাকিব ভাই, সেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিপেন্ডেন্টের ভোট পার্সেন্টেজ কিন্তু ক্যালকুলেটেড হয় না। না, সেটাই আমি বলছি। তো ইট ইজ এফেক্টিভলি অনলি পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেশন থাকবে। স্বতন্ত্র ক্যান্ডিডেটের যোগ করে না, স্বতন্ত্র সেই জন্য আপার হাউসের রিফ্লেকশনটা হবে, সেটাই বলা হচ্ছে। না, সেই জন্য বলছি যে যদি আপনি থ্রেশহোল্ড না রাখেন, তাহলে আপনি 100 সিট তো আপনি ভাগ করতে হবে। আমার লোয়ার হাউসে 3টা রিপ্রেজেন্টেশন থাকা সত্ত্বেও আমি আপার হাউসে কিন্তু 1% ভোট নাও পেতে পারি, মানে 1% ভোট পেলাম না। ধরেন আমার 3টা এমপি আছে, 3টা এমপি তো 4.5 লাখ ভোটেই 3টা এমপি হইতে পারে, 5 লাখ ভোটই হইতে পারে। কোনো কারণে আমার দলের 3টা এমপি আছে, 4টা এমপি আছে, কিন্তু আমার 12 লক্ষ ভোট নাই, যেখানে আমার 1% ভোট হয়। কাজেই 1% ভোট না থাকার কারণে আমার আপার হাউসে কোনো রিপ্রেজেন্টেশন নাই। আপনি থ্রেশহোল্ড দেওয়া মানে হচ্ছে ছোট দলগুলোকে আসলে ক্ষতিগ্রস্ত করছেন। পিআর এর প্রধান উদ্দেশ্য ছিল ছোট দলকে রিপ্রেজেন্টেশনের জায়গায় নিয়ে যাওয়া, ফলে আপনি ওই জায়গায় দিলে তো আবার সেই বড় দলের ইয়ের জায়গায় রাখছেন। থ্রেশহোল্ড বাদ দিয়ে 50%-এ যদি জায়গায় যাওয়া যায়, এটা নিয়ে এগেইন এই বিষয়গুলো নিয়ে আমি বলছি এখনই আমরা ডিসিশনটা নেইনি। আমি লাস্ট কথাটা আসি। দেখুন, আমরা বারবার বলার চেষ্টা করেছি যে একটা ডেমোক্রেটিক মানে রিপাবলিকে জনগণই হচ্ছে হাতে ক্ষমতা ন্যস্ত। এই কনসেপ্টটাকে কেবল থিওরিটিক্যাল হিসেবে রাখলে হবে না, তাহলে রিপাবলিকই থাকে না, তাহলে শেখ হাসিনার রাষ্ট্র হয়। সুতরাং জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত, এটা সবসময় প্রাইম জায়গায় রাখতে হবে এবং প্রতিটি প্রসেসের জনগণের ইনভলভমেন্টের জায়গাটা দরকার। এটা রেটরিক না, এটা রেটরিক হিসেবে নিলেই বাকি মনে হবে যে কিছু ভালো লোক মিলে একটা রাষ্ট্র ঠিক করতেছেন, আসলে এটা টিকবেই না। ওইটা আর এই বেনেভলেন্ট ডিক্টেটরশিপের পক্ষে আমরা একেবারেই নই, কারণ এটা টেকসই না এবং এগুলো দিয়ে কিছু হয় না। আমরা তাহলে পদ্ধতিটা কি মীমাংসার, আমরা আমাদের পয়েন্টে ভেরি মাচ মানে কি বলে, আমরা ছাড় দিচ্ছি না এখানে। তাহলে একমত হবে না দুটা আমাদের এই কনসেনসাস কমিশনের সব বিষয়ে যে আমরা একমত হব তা তো না। তাহলে একমত যেগুলোতে হব সেটা ন্যাশনাল চার্টার হবে, যেগুলোতে একমত হবে না সেগুলো নিয়ে কিন্তু আমরা পিপলের কাছে যাচ্ছি। আগামী নির্বাচনটা এই কারণেই সংবিধান সংস্কার সভার নির্বাচন হওয়া উচিত। এগেইন আমি বলছি যে নতুন সংবিধান আমরা করতে যাচ্ছি না, ফলে এটা গণপরিষদ না, এটা মানে রিফর্ম অ্যাসেম্বলি, কারণ আমরা ফান্ডামেন্টালি রিফর্মই করতে যাচ্ছি। তো রিফর্ম অ্যাসেম্বলি যদি আমরা করি, তাহলে সেই
মানে আগামী নির্বাচনের প্রধান এজেন্ডা হয়ে দাঁড়াবে রাষ্ট্রটার ক্যারেক্টার কি হবে সেই সব প্রশ্নে। রাষ্ট্রের ক্যারেক্টার নিয়ে মানে এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশেও এরকম ফান্ডামেন্টাল ইস্যুতে ইলেকশন হয়েছে, যে ক্ষমতা কি প্রাদেশিক সরকারের হাতে থাকবে নাকি মানে ফেডারেল গভর্নমেন্টের হাতে বেশি থাকবে। একেবারে শুরুর দিক থেকে এই ধরনের জিনিস হয়েছে এবং সেগুলো শেষ পর্যন্ত ইলেকশনের মাধ্যমে রিজলভ হয়েছে। তো আমাদের মনে হয় যে জনগণের মধ্য দিয়ে এটা রিজলভ হওয়া দরকার। অ্যাপারেন্টলি আমরা যদি কেউ মনে করি যে ও আচ্ছা এখানে তো একটা মেজরিটি পার্টি, তারাই তো সব জিতে নেবে, ফলে তো কিছু হবে না, এটা কিন্তু এই অনুমানের ভিত্তিতে আপনি কোনো একজন মানে এমন একটা ক্ষমতাকে দিয়ে এটা করিয়ে নিতে চাচ্ছেন যেটা কোনো টেকসই ভিত্তি হবে না। সুতরাং আমাদের মানে ইয়ের জায়গা হচ্ছে জনগণকে ইনভলভ করতে হবে এবং আমরা এই বিশ্বাস জনগণের মধ্যে রাখি। আমরা যদি সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশে ক্ষমতার কাঠামোর একটা ভারসাম্য এবং জবাবদিহি আনার প্রয়োজনীয় অপরিহার্য যেই সমস্ত সংস্কার, সেগুলো যদি পিপলের কাছে নিয়ে যেতে পারি, ইলেকশনের চেহারাও বদলে যেতে পারে। ধন্যবাদ।